হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন টপিকের ওপর ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি দেখেছি যে আমার চ্যানেলে তোমরা এই টপিকের ওপর ভিডিওতে কিন্তু বেশি তোমরা ইন্টারেস্টেড হচ্ছ, বেশি করে ভিউ মানে দিচ্ছ তোমরা। তো সেই জন্য আমিও চেষ্টা করছি যে তোমরা যেই ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হচ্ছ সেই ধরনের আমি যাতে ভিডিও দিতে পারি। তো সেই জন্য নিয়ে চলে এসেছি এই টপিকের ওপরই, মানে পলাশ সাহার টপিকের ওপরই আজকে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পলাশ সাহা আর সুস্মিতা সাহার এই যে সম্পর্কে, মানে বিবাহের সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো বয়সের ব্যবধান। মানে বিবাহের ক্ষেত্রে বয়সের ব্যবধানটা কতটা ম্যাটার করে। কারণ পলাশের থেকে তার স্ত্রী সুস্মিতা প্রায় 14-15 বছরের ছোট। তো সেই জন্য পলাশের যে মানে ম্যাচুরিটিটা হয়েছে, যে মানসিক গঠনটা হয়েছে, সেই পর্যায়ে সেই ধরনের কিন্তু মানসিকতা সুস্মিতার হয়নি, মানে হওয়ার কথাও নয়। সুস্মিতার মাত্র 20 বছর বয়স, তখন বিয়ে হয়েছে। তো সেই ধরনের ম্যাচুরিটিটা কিন্তু মানে পলাশ সাহার মনের মধ্যে যেই লেভেলের ম্যাচুরিটিটা আছে, সেটা কিন্তু সুস্মিতার মনের মধ্যে সেই ম্যাচুরিটিটা এখনও হয়নি। তো সেই জন্য পলাশ সাহার মনের অবস্থা বোঝার মতো সুস্মিতার যে ক্ষমতা, সেটাও কিন্তু তৈরি হয়নি। তো আর পলাশ সাহা তার সুস্মিতাকে বিয়ে করেছিল শুধুমাত্র সে সুন্দরী বাড়ির মেয়ে, কারণ সে বলেই ছিল বাড়িতে যে সে কিন্তু সুন্দরী দেখে মেয়ে বিবাহ করতে চায়, এটা তার পরিবারকে জানিয়েছিল। সুস্মিতা যেহেতু একটি সাধারণ ঘরের সুন্দরী মেয়ে ছিল, তো সেই জন্যই কিন্তু পলাশ তাকে বিয়ে করেছিল। কিন্তু পলাশ এটা ভাবেনি যে বিয়ে করার জন্য একটা মানে শুধুমাত্র সুন্দরী হলেই হয় না, বিয়ে করার উপযুক্ত হতে গেলে আরও অনেক কিছু ব্যাপার থাকে। আর বয়সের ব্যাপারটাও কিন্তু মানে দুজনের মধ্যে বয়সের ব্যাপারটাও কিন্তু অবশ্যই ম্যাটার করে। তো এছাড়া পলাশ তার মাকে খুব ভালোবাসতো। পলাশ সাহার এক কলিগ তার পাশে, মানে পলাশ সাহার পাশেই জগন্নাথ হলে থাকতো। তিনি জানান যে পলাশ খুব ভোরে ঘুম থেকে উঠতো। ঘুম থেকে উঠে আগে তার মায়ের সাথে 10 থেকে 15 মিনিট কথা বলে নিত। মানে সে সারাদিন কি করবে না করবে, তার কি দোকান বাজার কি লাগবে না লাগবে, সমস্ত কিছু একদম আলোচনা তার মায়ের সাথে করতো। তো তখন সেই কলিগ তাকে বলেছিল যে হ্যাঁ, মায়ের সাথে কথা বলছে ঠিক আছে, কিন্তু তখন কলিগ তাকে বলেছিল যে রোজ রোজ এরকমভাবে মায়ের সাথে কথা বলার কি মানে লাগে, কথা বলার দরকার লাগে। তখন পলাশ মানে হেসে উড়িয়ে দিয়েছিল, অতটা মানে গুরুত্ব দেয়নি কথাটাকে। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই মায়ের সাথে কথা বলতে হবে, কিন্তু তাই বলে মানে ঘুম থেকে উঠেই রোজ একদম মায়ের সাথে 10-15 মিনিট একদম সংসারে A to Z ব্যাপারে কথা বলা মানে অত্যধিক এগুলো হয়ে যায়, বলা যায় ওই অত্যধিকই বলা যায়। আর এছাড়াও দেখো, শুধু মায়ের সাথে কথা বলা না, এছাড়াও তার পরিবারে যে মানে দাদারা ছিল, বৌদি, তার বোন, সবাই কিন্তু তার পারিবারিক ব্যাপারের মধ্যে মানে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে তারা মাথা ঘামাতো। তো একটা সংসারে যদি এতজন মিলে যদি মাথা ঘামায়, তো সেই সংসারে শান্তিটা কিভাবে থাকবে। আর সুস্মিতা সেখানে তো সবার থেকে ছোট, মানে তার পরিবারের এটা মানে ফুল এন্টায়ার ফ্যামিলির মধ্যে সব থেকে ছোট। সেখানে তো মানে তার কথা বলার কোনো জায়গাই ছিল না, যে সেও যে একটা মানে বাড়ির বউ, তারও মানে কথার কিন্তু কিছু গুরুত্ব থাকাটা দরকার, সেগুলো তো তারা কিছু মনেই করতো না। সেখানে সুস্মিতা সাহা নিশ্চয়ই একটা অকিওর মানে ফিল করতো যে তার কথা অত কোনো গুরুত্বই নেই যেই সংসারে, সেখানে তার দামটা মানে তার মানে বউ হিসেবে তার ভ্যালুটার কোথায় দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মায়ের সাথে অবশ্যই কথা বলতে হবে, মা, দাদা, বৌদি, দিদি সবার সাথেই কথা বলতে হবে, কিন্তু এই না যে মানে সে তার ব্যাপারে যাবতীয় সমস্ত কিছু আলাপ আলোচনা করবে তার বাকি মানে পরিবারের বাকি মানুষদের সঙ্গে। এছাড়াও পলাশ যেহেতু একটা মানে অত বড় পুলিশের পোস্টে চাকরি করত, সেখানে তার তো বাইরের একটা চাপ তো ছিলই। তার ওপর যদি সংসারের যাবতীয় আলাপ আলোচনা সমস্ত কিছু সমস্যা তার ওপর চাপিয়ে দেওয়া হয়, তার সাথে আলোচনা করা হয়, তার ওপর সেটাও একটা আলাদা করে প্রেশার। মানে সারাদিন কাজকর্ম করে প্রত্যেকটা মানুষই চায় যে বাড়িতে এসে একটু রিল্যাক্সে থাকুক। তো সেটা না হয়ে সে যদি ওই বাড়িতে আসলো, অমনি তার মা আবার সেই কথা গল্প শুরু করে দিল, বিভিন্ন রকম নানা রকম গল্প শুরু করে দিল। তাকে তো একটু রেস্টের তার শরীরের দরকার।
তো যাই হোক, এসবের বাইরেও আরও অন্য কারণ থাকতে পারে, মানে মা আর বউ বা তার পারিবারিক সমস্যা ছাড়াও অন্য কারণও থাকতে পারে, কিন্তু সে যেই কারণেই থাকুক না কেন আমরা চাইবো যে সঠিক তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসুক আর তার অবশ্যই সঠিক বিচার হোক। আর পলাশ এই কাজ করে মোটেও সে ভালো কাজ করেনি, কারণ সে চলে গেছে কিন্তু সে একবারও তার পরিবারের কথা ভাবলো না। তার মা যেমনই হোক না কেন, তার মা তার মানে স্বামীকে, তার মা তার বাবা পলাশার বাবাকে এত কম বয়সে হারিয়ে এত বছর ধরে এত কষ্ট করে তার ছেলেকে বড় করেছে, মানুষ করেছে, হ্যাঁ, ভালো লেখাপড়া করিয়ে ভালো চাকরি করিয়েছে। তো অবশ্যই তার মায়ের কথাটাও তার ভাবা দরকার ছিল। আর তার স্ত্রী, এত অল্প বয়সী স্ত্রীর কি হবে, তাকে তার স্বামী হারা স্ত্রীকে তার অবস্থা কি হবে, পরিণতি কি হবে, সেগুলো তার ভাবা অবশ্যই দরকার ছিল। সেই হিসেবে দেখতে গেলে তার এরকম কাজটা মানে একটা মানে প্রাপ্তবয়স্ক প্লাস এত পুলিশের চাকরি করে, এরকম একটা ভালো পোস্টে চাকরি করে, তার মতো মানুষ এই রকম কাজ করাটা একদমই ঠিক না, একদমই মানে সে বোকার মতো কাজ যেটাকে বলে আর কি। আর পলাশ সাহা তার নিজের মনের কথাগুলো নিজের মধ্যেই চেপে রাখতো, মানে তার ব্যক্তিগত কথাগুলো যদি অন্য কারোর সাথে শেয়ার করতে, বিশেষ করে তার যেহেতু ওয়াইফ আছে তার সাথে যদি শেয়ার করতো কিংবা তার কোনো বন্ধু বা অফিস কলিগের সাথে শেয়ার করতো তাহলে একটু মনটা হালকা হতো, কিন্তু সেটা সে না করে সমস্ত কিছু মনের মধ্যে মানে বাইরের কাজের চাপের একটা প্রেশার তো ছিলই, তার উপরে এই সংসারের এই সমস্ত যাবতীয় প্রেশার সমস্ত কিছু তার নিজের মনের মধ্যে চেপে রাখতো। আর চেপে রাখতে রাখতে শেষ পর্যন্ত সে সহ্য করতে না পেরে নিজেই অকালে মৃত্যুবরণ করে নিল। তো সেই নিজে চলে গেল, কিন্তু তার পরিবারের কি হবে সেটা সে ভাবলো না। কিন্তু মা বউ এখন বুঝতে পারছে যে পলাশের মনের মধ্যে কতটা মানে কষ্ট, দুঃখ, বেদনা চাপা ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এখন বুঝতে পারলেও কিছু করার নেই। এগুলো যদি আগে যদি বুঝতো তারাও মানে সবাই যদি একটু ব্যালেন্স করে চলতো তাহলে হয়তো এরকম তার পরিণতি হতো না পলাশ সাহার। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যে যাবার সে তো চলে গেছে। আমরা শুধু চাইবো যে তার মানে যেই কারণেই হোক না কেন, যদি তার মৃত্যুর পেছনে যদি বাইরের কোনো হাত থাকে তো সেটা একদম সঠিক তদন্তের মাধ্যমে বিচার হোক, আর যেন পলাশ সাহার আত্মা অবশ্যই যেন শান্তি পায়, এটুকুই আমরা চাইবো। তো চলো, আজকে ভিডিওতে এইগুলোই বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।